ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যমে আসছে যে জামাত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচন কেন্দ্রিক যে জোট, এই জোট গঠন হয়েছে। বিষয়টি আসলে এমন নয়। আমাদের যে রাজনৈতিক লক্ষ্য উদ্দেশ্য এবং রাজনৈতিক যে আমাদের মেইন যে এটা যে কারোর সাথে বৈরিতা নয়, সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। তো নির্বাচন কেন্দ্রিক জোট, মহাজোট, এটি আসলে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আমরা পৌঁছাই নাই বা যাই নাই। নির্বাচনী জোট কবে নাগাদ হবে এটা আসলে নির্বাচনের তফসিল ঘোষণার পরেই গণ অধিকার পরিষদ চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে। তবে এখন পর্যন্ত আমরা বিএনপির সাথেও আমাদের সুসম্পর্ক রয়েছে, জামাত ইসলামের সাথেও রয়েছে এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথেও আমাদের একটা গুড কানেকশন এবং সুসম্পর্ক রয়েছে। আমরা সবার সাথেই সুসম্পর্ক বজায় রাখতে চাই। নির্বাচনী পরিবেশ তৈরি হবে, তফসিল ঘোষণা হবে, তারপরে আমরা সিদ্ধান্ত নিব আসলে কার মাধ্যমে বা কোন প্রক্রিয়ায় আমরা জোট করব, অথবা আমাদের এমনও সিদ্ধান্ত রয়েছে যে আমাদের নেতৃত্বে একটা জোট হতে পারে। তো সব কিছু বিবেচনা করে আমরা নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন কেন্দ্রিক জোট এর বিষয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হব। আরেকটি আমাদের সাথে বৈঠক হয়েছে গত পরশুদিন। এরপরে হয়তো দু একটা মিডিয়া, আমিও দেখেছি, কালের কণ্ঠ, দৈনিক আমার দেশ সহ বেশ কয়েকটি মিডিয়া এরকম নিউজ করেছে যে জামাতের সাথে গণ অধিকার পরিষদের নির্বাচনী জোট গঠন ইত্যাদি। বিষয়টা আসলে এমন নয়। মানে নির্বাচন নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হচ্ছে, বিএনপির সাথেও আলোচনা হচ্ছে, অন্যান্য দলগুলোকে নিয়েও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আসলে চূড়ান্ত যে জোট গঠনের বিষয় এটা এখনই সিদ্ধান্ত নয়। এই সিদ্ধান্ত আসলে তফসিল গঠনের পরেই হবে। তবে আপাতত আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথেই আলোচনা চালাচ্ছি। আমাদের টার্গেট একটাই, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের একটা ঐক্যবদ্ধ এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দিকে যেতে হবে। আমাদের মধ্যে যদি বিভেদ থাকে, বিচ্ছিন্নতা একটা, ধরেন যে আমাদের মধ্যে নানা রকম বিভাজন থাকে, তাহলে কিন্তু এখানে পরাজিত শক্তি আবারও সুযোগ নেবে। সেই জায়গা থেকে আমরা বারবার বলছি যে আমাদের মধ্যে কোনো বিভেদ বিভাজন রাখা যাবে না। আগামীর বাংলাদেশ বিনির্মাণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে। যখন নির্বাচনী তফসিল ঘোষণা হবে তখন যে যার মতো নির্বাচন করবে। কেউ যদি বিএনপির সাথে জোট করতে চাই করবে, কেউ যদি জামাতের সাথে জোট করতে চাই করবে, কেউ যদি মনে করে যে না আমরা কোনো জোটেই যাব না, আমরা আমাদের নেতৃত্বে একটা করব, সেটা হতে পারে। এটা আপনার আসলে তফসিল ঘোষণার আগে কোনোভাবেই পরিষ্কারভাবে বলার সুযোগ খুব একটা নেই। এজন্যই আমরা বলেছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরেই আমরা এই জোটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে যাব। আরেকটি বিষয়, ইতিমধ্যে আপনারা জানেন যে পিআর পদ্ধতি নিয়ে নানান আলোচনা হচ্ছে। আমরা আসলে এই পিআর বা সংখ্যানুপাতিক নির্বাচন কেন চাই? কারণ আপনি দেখেন স্বাধীনতার এই 54 বছরে মোটা দাগে যে দুটো সিস্টেম আমরা ইতিমধ্যে অ্যাপ্লাই করেছি, একটা হচ্ছে আপনার প্রেসিডেন্সিয়াল সিস্টেম, আর একটা ওয়েস্টমিনিস্টার বা সংসদীয় গণতন্ত্র। এই দুটো সিস্টেমের মাধ্যমে বাংলাদেশের জনগণ কিন্তু খুব একটা উপকৃত হয় নাই। আমরা রাষ্ট্রপতি শাসিত সরকারও দেখেছি, আমরা সংসদীয় সরকারও দেখেছি। এই দুটো সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে কোনোভাবেই জনগণের কল্যাণমুখী যে বাংলাদেশ, সেটা কিন্তু বিনির্মাণ হয় নাই। বারবার ফ্যাসিবাদের কবলে এদেশ পড়েছে, বারবার ফ্যাসিবাদ দ্বারা আমরা আক্রান্ত হয়েছি। এই জন্যই আমরা বলেছি এখন আমাদের নতুন মডেল লাগবে, নতুন সিস্টেম লাগবে, যে সিস্টেমের মাধ্যমে বাংলাদেশে আগামীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না। যাতে আগামীতে আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, স্বৈরাচার তৈরি না হয়, এজন্যই আমরা বলেছি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন হলে এই নির্বাচনের মাধ্যমে কোনো একক দলের হাতে মানে ওই একক সংখ্যাগরিষ্ঠতা যাবে না, এবং একক সংখ্যাগরিষ্ঠতা না গেলে তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হবে না। আপনি এটা জেনে থাকবেন, যখন একজন ব্যক্তি একচ্ছত্র ক্ষমতা পেয়ে যায় তখন কিন্তু তার মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব তৈরি হয়, যে আমি প্রধানমন্ত্রী, আমি দলের প্রধান, আমি সংসদেরও প্রধান, অটোমেটিক্যালি হয়ে যায়। আবার আমি যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পার্লামেন্টে যাই তখন তো আমি যা ইচ্ছা তাই করি। তো আগামীতে যাতে এরকম একচ্ছত্র ক্ষমতা কোনো একক দল বা ব্যক্তি না পাই, এজন্যই আমরা ক্ষমতার যে ডাইভারসেশন বা ক্ষমতার যে সমবন্টন, এটার উপরে জোর দিচ্ছি। এই জন্য পিআর সিস্টেমের কথা আমরা বারবার বলে আসছি। পিআর সিস্টেমের পজিটিভ নেগেটিভ দুটো সাইডে আছে, কিন্তু আমরা সবগুলো দিক বিবেচনা করেছি, অ্যানালাইসিস করেছি। আমরা অ্যানালাইসিস করে দেখেছি নেতিবাচকের চাইতে পজিটিভ দিকগুলোই বেশি। এবং তারা যে ধরনের কথাগুলো বলার চেষ্টা করছে যে পিআর সিস্টেম হলে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে তারা দুর্বল সরকার হবে, এখানে বিদেশি শক্তি আবারও এখানে একটা আধিপত্যবাদ চালানোর তাদের চেষ্টা থাকবে, সুযোগ থাকবে, এগুলো একবারেই মুখরোচক কথা। বিগত সরকারগুলো তো আরেকটা দেশের মানে পুতুল সরকারে পরিণত ছিল, সরকারই ছিল না বলা যায়। ভারতের প্রেসক্রিপশনে তারা এখানে একটা অঙ্গরাজ্যের মতো দেশ চালিয়েছে। তো সেই পুতুল সরকার না হয়ে কিছুটা দুর্বল সরকার হলেও ওই সরকারের চাইতে আমি মনে করি ভালো, বেটার, যদি তারা দেশপ্রেমিক হয়। আমাদের মেইন টার্গেটটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? যে সরকার ক্ষমতায় আসবে তারা অবশ্যই দেশপ্রেমিক হবে এবং দেশপ্রেম নিয়ে তারা দেশ চালাবে। আদারওয়াইজ কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট
দেশ চালাতে পারবে না। যদি ওই আওয়ামী লীগের মতো ভারতের তাবেদারি, ভারতের সেবাদাসে পরিণত হয়ে ইন্ডিয়ার প্রেসক্রিপশন বাস্তবায়ন করবে বাংলাদেশের মাটিতে বসে, এটা আগামীতে হবে না। এদেশের জনগণ এটা হতে দেবে না, মেনে নেবে না। এই জন্যই আমরা বলেছি পিআর সিস্টেম ইজ বেটার দেন আপনার ওয়েস্টমিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্সিয়াল। আমাদের বক্তব্য ক্লিয়ার। এখন এখানে আমাদেরটাই বাস্তবায়ন হবে এটা আমরা বলছি না, আমরা বলছি যে অধিকাংশ রাজনৈতিক দল, জনগণ যদি চায় আপনারা ইমপ্লিমেন্ট করেন। এখানে 100তে 100টা ব্যক্তি বা দলই একমত হতে হবে, নো। অধিকাংশ ব্যক্তি কি চাই, অধিকাংশ রাজনৈতিক দল কি চাই, দ্যাট ইজ দ্য কনসার্ন। এটা যদি সরকার কনসার্নে নেয় তাহলে সেটা বাস্তবায়ন হবে, একবারে আমাদের ক্লিয়ার কাট কথা। থ্যাংক ইউ। ইতিমধ্যে আপনি যেটি বলেছেন যে অনলাইনে জুয়া, অনলাইনে আপনার নানা রকম প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া, এরকম ঘটনাগুলো আমরা ইতিমধ্যে দেখেছি এবং গতকালকে পঞ্চগড়, ঠাকুরগাঁও সহ বেশ কয়েকটি এলাকা থেকে অনেককেই আটক করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে মারাত্মক একটা ব্যাধিতে পরিণত হয়েছে। তো এগুলো সরকারকে লাগাম টানতে হবে এবং সরকারের দায়িত্বশীল যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী, তাদেরকেও এই বিষয়ে তৎপর হতে হবে। সোশ্যাল মিডিয়া যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে কিন্তু এই ঘটনাগুলো আরও ব্যাপকভাবে ঘটবে। কারণ আজকে সবার হাতে হাতে মুঠোফোন, স্মার্টফোন। আমাদের অধিকাংশ গ্রামগঞ্জের মানুষ হাতে স্মার্টফোন নেই ওই ভিডিও দেখার জন্য, মুভি দেখার জন্য, বাট তারা কিন্তু অনেক ফাংশন জানে না। তাদের এই অজ্ঞতাকে সুযোগ নিয়ে বা এই সুযোগকে কাজে লাগিয়ে একটা প্রতারক চক্র এই মানে ক্রাইমটা আসলে ব্যাপকভাবে তারা করে যাচ্ছে। এই জন্য সরকারের এই প্রতিষ্ঠানগুলোকে, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও বেশি দায়িত্বশীল হয়ে এগুলোকে কন্ট্রোল করতে হবে, মনিটরিং করতে হবে। অন্যথায় এটা কিন্তু মারাত্মকভাবে ছড়িয়ে পড়বে, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। অনেক মানুষ আমার কাছে অভিযোগ করে, ভাই আমার এই বিকাশের মাধ্যমে, অমুক অনলাইনের মাধ্যমে আমার টাকা হাতিয়ে নিয়েছে, এটা করেছে, আমি তো ভাই জানতাম না, কান্নাকাটি পর্যন্ত করে। তারা আইনের সহায়তা নেওয়ার চেষ্টা করে, অনেক সময় সঠিক প্রতিকারও পায় না। তো আমরা তারপরে তাদেরকে পরামর্শ দিচ্ছি আইনের মাধ্যমে প্রতিকার নিতে হবে। আরেকটি বিষয় জানেন যে আমাদের ঠাকুরগাঁও জেলা সীমান্তবর্তী হওয়ার কারণে এখানে মাদক ব্যাপকভাবে আপনার ছড়িয়ে পড়েছে। মাদকে সয়লাভ বলা যায়। বিগত আওয়ামী আমলে মাদকে এতটাই ভরপুর ছিল আমাদের এই এলাকা, আসলে বলা মানে বাহুল্য সেটাকে। তো আমরা চেষ্টা করছি, আমি ইতিমধ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছি আমার ঠাকুরগাঁও 2 নির্বাচনী এলাকা থেকে। আমার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী হওয়ার কারণে সেখানে আরও প্রচণ্ড রকম মাদকের একটা ভয়াবহতা। তো মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে এবং চলবে। আমরা বলেছি যাদের হাতেই মাদক পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। একই সাথে যারা মাদক কারবারির সাথে জড়িত, মাদক ব্যবসার সাথে জড়িত, সে যদি বড় কোনো পলিটিক্যাল পার্টির সদস্য হয় তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সে কোন দলের কোন মতো ডাজেন্ট ম্যাটার। আমার কথা একটাই, মাদক ব্যবসা, মাদক কারবারির সাথে যে বা যারাই জড়িত তাদের বিরুদ্ধে আমরা যদি সম্মিলিতভাবে প্রতিরোধ করতে পারি তাহলে এই ঠাকুরগাঁয়ের মাঠ থেকে আমরা মাদককে উৎখাত করতে পারবো। আমরা ইতিমধ্যে জানি আগামীতে আওয়ামী লীগ এই ব্যবসাটা চালাতো, এখন অন্য দল চালাচ্ছে। তারা কারা এটা আপনারাও জানেন। আমরা শুধু একটা কথাই বলতে চাই, আওয়ামী লীগ কিন্তু টিকতে পারে নাই। সুতরাং কেউ যদি মনে করে থাকেন আমরা আমাদের মতো করে বহাল তবিয়তে টিকে থাকবো, নো। এদেশের মানুষ কিন্তু এই কার্যক্রম যারা করবে বা এইরকম আওয়ামী লীগের চরিত্র যাদের মধ্যে পাওয়া যাবে, এদের কাউকেই এদেশের মাটিতে প্রশ্রয় দেবে না। তাদের পরিণতিও আওয়ামী লীগের মতো হবে। এজন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আমাদের কাজ শুরু করেছে আর্টিফিশিয়াল আপনার যে ইন্টেলিজেন্স টেকনোলজি, এটা দিয়ে নানা রকম ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ছড়াচ্ছে। সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা আসলে এত বিশাল এক প্ল্যাটফর্ম, এখানে মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা সরকারের পক্ষে অনেকটা টাফ হয়ে যায়। তারপরেও তারা তাদের জায়গা থেকে যথাসাধ্য চেষ্টা করছেন এবং আমরা সরকারকে বলবো এটা আরও নিয়ন্ত্রণ করতে হবে। না হলে আগামী নির্বাচন এবং আগামীতে বাংলাদেশে গুজব, নানা রকম মিথ্যা তথ্য ছড়িয়ে একটা বড় ধরনের ডিজাস্টার ঘটিয়ে দেওয়ার সম্ভাবনা আছে। বিগত সময়ে কিন্তু আমরা দেখেছি এই গুজব ছড়িয়ে নানা রকম ক্রাইম এবং বড় ধরনের যে দুর্ঘটনাও কিন্তু ঘটানো হয়েছিল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। তো এখন যেহেতু এআই টেকনোলজিটা আসছে, সামনে আসছে, এটার মাধ্যমে এরকম নানা রকম ঘটনা ঘটিয়ে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবে। এবং এদেশের সাধারণ মানুষ যেহেতু সোশ্যাল মিডিয়া ব্যবহারে খুব একটা মানে এক্সপার্ট না, সুতরাং অনেকেই সাধারণ মানুষ ওই স্মার্টফোন দেখে মনে করে এটা ঘটনা তো সত্যবোধ হয়, সে কিন্তু আবেগের বশবর্তী হয়ে বা ওই ঘটনার বশবর্তী হয়ে কিন্তু সে একটা ক্রাইম করে ফেলতে পারে। হ্যাঁ, তো এইরকম ঘটনা যাতে না ঘটে এই জন্য সরকারকে এটা মনিটরিং করতে হবে এবং এটাকে আসলে কন্ট্রোল করতে হবে।